রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতেছি, কোনো বাসই পাচ্ছি না। আজকে কলেজে যেতেও লেট হয়ে যাবে। কী যে করি এইসব ভাবতেছি। হেঁটে যাব নাকি বাসের জন্য অপেক্ষা করব? হেঁটে গেলেও তো প্রায় 2 ঘন্টা লেগে যাবে। এইসব ভাবতেছি এমন সময় বাসের হেল্পার ডাকতে লাগলো। কি ভাই, যাবেন না নাকি নাকি এইখানে দাঁড়িয়ে থাকবেন? ভাই যাব। এই বলে বাসে উঠে পড়লাম। একটা সিটও খালি নাই, দাঁড়িয়ে আছি। এমন সময় এক ভাই বলতে লাগলো, ভাই বসেন এইখানে, আমি নেমে যাব এখন। আপনি নামলে এরপর বসবনে, এখন বসে থাকেন। ভাই সিট পাবেন না পরে, তাই এখন বসে পড়েন, আমি ওই যে বাস স্টপে নেমে যাব। ঠিক আছে ভাই। সিটে বসে পড়লাম। প্রায় 20 মিনিট পর কলেজের সামনে এসে বাসটা থামলো। টাকা দিয়ে কলেজ গেটে ঢুকতে যাব এমন সময় সিনিয়র এক ভাই বলতে লাগলো, ওই দেখ, আমাদের কলেজের জুনিয়র খ্যাত আসতেছে। কলেজে আসে নাই 2 দিন হয়েছে, আর সিনিয়র ভাইদের সাথে ঘোরাঘুরি করে। এইসব বলতেছে, আমি কোনো কিছুই বলতেছি না দেখে আমাকে ডাক দিয়ে বলতে লাগলো, এই হাবাগোবা, এইদিকে আয় তো। ভাই আমাকে ডাকতেছেন নাকি? তোকেই ডাকতেছি, এদিকে আয়। আমি তাদের কাছে যেতেই সিনিয়র এক ভাই তার প্যান্টের পকেট থেকে কি যেন একটা বের করে আমার হাতে দিয়ে বলতে লাগলো, এই হাবাগোবা, এইটা পরে আজকে তুই সারা কলেজে হাঁটবি। তা না হলে তোর এমন বেহাল করব, তোর সাথে যারা চলাফেরা করে তারাও ভয় পাবে তোকে দেখে। কিন্তু ভাই আমি এটা পরে যদি সারা ক্যাম্পাস হাঁটি তাহলে তো ভাই আমার মান সম্মান কিছুই থাকবে না। আর এই সব তো মেয়েরা পড়ে, আমি পড়তে পারবো না। কি বললি তুই? পড়তে পারবি না তাই না? এখন দেখ কিভাবে পড়াতে হয়, আমি শিখিয়ে দিতেছি। এই মারুফ, কামাল, এই শালাকে ধরতো। ভাই ধরেছি, কি করবেন করেন। সিনিয়র ভাই আমাকে মেয়েদের ছোট ছোট কাপড়গুলো পরিয়ে দিল। আমি এক জায়গায় ঠাই দাঁড়িয়ে আছি দেখে বলতে লাগলো, কিরে, যাইতেছিস না কেন? এখনো দাঁড়িয়ে আছিস এইখানে? নাকি তোকে ধরে ধরে হাঁটাতে হবে? কোনটা করব বল? ভাই আপনারা অন্য যে কোনো কাজ দিবেন আমি করে দিব, তবে আমি এইগুলো পরে ক্যাম্পাসে হাঁটতে পারবো না। প্লিজ ভাই, আমি আপনার পায়ে পড়তেছি। এই বলে ছেলেটার পায়ে ধরে মাটিতে হাঁটু গেড়ে বসে আছি। ছেলেটা আমাকে উঠিয়ে বলতে লাগলো, ঠিক আছে, এটা না হয় বাদ দিলাম। ওই যে সামনে 3 তলায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা রঙের ড্রেস পরা। তোর ওই মেয়েটাকে জড়িয়ে ধরতে হবে। যদি ধরতে পারিস তাহলে আমি তোকে ছেড়ে দিব, আর না পারলে বুঝতেই পারছিস আমরা কি করতে পারি। ভাই বুঝতে পারছি। এই বলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম 3 তলায় ওই মেয়েটার সামনে। মেয়েটা তাদের বান্ধবীদের সাথে বসে আছে। আমিও চলে আসলাম তাদের কাছে। আমাকে দেখে বলতে লাগলো, কি রে, তুই তো ছেলে মানুষ, তাহলে এখানে আসলে কি করে? তোর নামে কি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিতে হবে নাকি? হ্যাঁ, সেটা বলতো। বিচার দিতে হবে না আপু, আসলে আমি র্যাগিংয়ের শিকার হয়েছি। ওই যে গাছতলায় কয়েকটা ছেলে বসে আছে, ওনারা প্রথমে আমাকে মেয়েদের ছোট ছোট ড্রেস দিয়েছে পরার জন্য। তোর কি একটু লাজ লজ্জা নেই? এতগুলা মেয়ের সাথে এইসব কথা বলতেছিস? তোকে তো আজকেই মেরে ফেলবো। এই বলে মেয়েটা যেই ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিতে যাবে এমন সময় তার বান্ধবী বলে উঠল, আরে নীলা, তুই এইসব কি করতেছিস? ছেলেটাকে মেরে ফেলবি নাকি? ছেলেটা র্যাগিংয়ের শিকার হয়েছে, এর জন্যই তো তোকে বলেছে। তা না হলে কি আর তোকে বলতো নাকি? আচ্ছা, তোর নাম কি? আমার নাম মেঘ, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা আপু, আমি এখন গেলাম, আবার পরে দেখা হবে। এই বলে যেই চলে আসতে যাব এমন সময় পিছন থেকে ডাক দিয়ে বলতে লাগলো, শোন আমার কথা কান দিয়ে, আর কোনো দিন যদি তোকে আমার সামনে পড়তে দেখি তাহলে ওই দিনটাই তোর মরে যাবার লাস্ট দিন। এটা মাথায় রাখিস সবসময়। যা এখন। আমি চলে আসলাম আমার ক্লাসরুমে। একেবারে পিছনের বেঞ্চে মাথা নিচু করে বসে আছি। এমন সময় ক্লাসে কয়েকটা মেয়ে ঢুকলো আর বলতে লাগলো,
এই জানিস, আমাদের ক্লাসের ওই হাবাগোবা ছেলেটাকে আজ উচিত শিক্ষা দিয়েছি। নীলা যে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় নাই, এটাই অনেক। দেখ নিঝুম, তুই কিন্তু তোর বোনের মতো হয়েছিস। এতটা খারাপ তুই আগে জানলে তোর সাথে কখনোই বন্ধুত্ব করতাম না। শান্তা, মুখ সামলে কথা বল, তা না হলে তোর খবর আছে। ওরা যেই ঝগড়া লাগাতে যাবে এমন সময় আমাকে ক্লাসে দেখে ঝগড়া থামিয়ে আমার কাছে এসে বলতে লাগলো, আরে চান্দু দেখি ক্লাসেই বসে আছে। কিরে, আজকের মজাটা কেমন লাগলো? তাও আবার সিনিয়র আপুর হাতে চড় খাইলি। আমি কিছু বলছি না দেখে নিঝুম রাগে আমার মাথার চুল টানতে টানতে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তোরা তো বড় সাহস, তুই আমাকে ইগনোর করিস, যেখানে সব ছেলেরা আমার সাথে কথা বলতে পাগল, আর সেইখানে তুই কি না আমার সাথে কথা বলতে চাইতেছিস না। দেখুন আপু, প্লিজ আপনারা আমাকে বিরক্ত করবেন না। আমি একা থাকতে চাই, প্লিজ আপনারা আমার সাথে কথা বলতে আসবেন না আর আমার পিছু লাগবে না। ঠিক আছে, তোর যখন এটাই ইচ্ছে তাহলে পিছু লাগবো না, শুধু তোকে আড়াল থেকে অপমান করে যাব। খুশি তো? এই বলে আস্তে আস্তে ওরা বাহিরে চলে গেল। মাথাটা তুলতেই দেখি আলম স্যার দাঁড়িয়ে আছে আমার সামনে। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম সালাম। মেঘ, তুমি এতটা চেঞ্জ হবে আমরা কখনোই ভাবতে পারি নাই। তুমি প্লিজ আগের রূপে ফিরে আসো। আর তুমি কলেজে ভর্তি হয়েছে কেন? তোমার তো ডিগ্রি পাস করেছো। স্যার, আমার এই রুমটাই ভালো লাগে, তাই এই রুমেই পড়ে থাকি। তবে আমার ব্যাপারে যাতে কেউ না জানে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি দেখতেছি কি করা যায়। এই বলে আলম স্যার চলে গেল। আমিও চলে আসলাম বাহিরে। কোনো কিছুই ভালো লাগছে না। ক্যান্টিনে বসে আছি, এমন সময় চতুর্থ বর্ষের ছেলেরা আমার দিকে আসতেছে। আমি চুপচাপ বসে আছি। আমার কাছে এসে বলতে লাগলো, কি রে মেঘ, তোর কি হয়েছে? এইভাবে চুপচাপ বসে আছিস কেন? কেউ তোকে কিছু বলেছে নাকি? আমাকে বল, কোন ছেলেটা তোকে কি বলেছে? ভাই, কেউ কিছু বলে নাই, আমার ভালো লাগছে না, এর জন্য বসে আছি এইভাবে। আপনি চলে যান এখান থেকে, আর আমার কাছে আসবেন না আপনারা। আপনাদের জন্য আমি অপমানিত হই বারবার। তোকে কে কি বলেছে আমাকে একবার বল, তারপর দেখ আমি ওর অবস্থা কি করি। কোন কুত্তার বাচ্চার এত বড় সাহস তোরে অপমান করে? এই বলে আকাশ ভাই তার কোমর থেকে পিস্তলটা বের করে যেই ক্যাম্পাসের দিকে যেতে যাবে, আকাশ ভাইয়ের হাতটা ধরে ফেললাম আর বলতে লাগলাম, আকাশ ভাই, এটা ক্যাম্পাস, এটা যুদ্ধের ময়দান না যে যে যা বলবেন তাই করবেন। মাথা ঠান্ডা রাখেন, আর আপনি আমার কাছে আইসেন না, খুশি হব আমি। ঠিক আছে, আসবো না, আগে কুত্তার বাচ্চাদের মেরে নেই, এরপর দেখবি কি হয় শুধু। এই তোরা চল, আর রবিনকে ডেকে নিয়ে আয় তো। এই শালাকে জিজ্ঞেস করি, কারণ এই শালা তো নতুন কাউকে পেলেই র্যাগিং করে। আকাশ ভাই, কিছু ঝামেলা করার দরকার নেই ভাই, আপনি প্লিজ কোনো ঝামেলা করবেন না কারোর সাথে, আমাকে কথা দেন। ঠিক আছে, করবো না, আগে বল তোকে র্যাগিং করেছে কে, আর তাকে দেখিয়ে দে একবার, এক নজর দেখবো তাকেই। ওই যে গাছতলায় বসে আছে সেই ছেলেটাই আমাকে র্যাগিং করেছে, এবং নতুন যারাই আসে না কেন তাদের র্যাগিং করে। এটা বলতে না বলতেই দেখি আকাশ ভাই এইখানে নেই। বাহিরে তাকিয়ে দেখি ছেলেটাকে এক লাথি দিয়ে বেঞ্চ থেকে ফেলে দিয়েছে। আমি দৌড়ে গিয়ে আকাশ ভাইকে ফিরানোর চেষ্টা করতেছি, কিন্তু আকাশ ভাই কোনো কথাই শুনছেন না। আকাশ ভাই, ছেড়ে দেন বলতেছি তাকে। তোকে আমি দেখে নিব রে আকাশ। তুই একটা সামান্য খ্যাত ছেলের জন্য আমাকে মেরেছিস, তাই না? শুধু তুই একটু অপেক্ষা কর, আমি ছেলে পেলে ফোন দিয়ে আনতেছি। তোর কোন বাপকে আনবি আন, প্রধানমন্ত্রীকে চাইলেও ফোন দিয়ে আন, আমাদের কোনো সমস্যা নেই। দেখি তোর ছেলে পেলে আমাদের কি করে। কিছুক্ষণের মধ্যে 500 ছেলে পেলে চলে আসলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিছু বলতেছি না কাউকে। এমন সময় একটা ছেলে বলতে লাগলো, এই শাওন, কোন ছেলেটা তোকে মেরেছে শুধুমাত্র একবার দেখিয়ে দে, আমরা শালাকে সাইজ করে আসতেছি। ওই যে দাঁড়িয়ে আছে একজন ছেলে, সেই। শাওনের কথা শুনে মাথা তুলতেই সামনে থাকা যে লোকগুলো ছিল সাথে সাথে মাটিতে বসে পড়লো আর বলতে লাগলো, ভাই, আপনি এখানে কি করে আসলেন? কি ব্যাপার, তোমরা সবাই ওনাকে ভাই বলে ডাকতেছো কেন? উনি তোমাদের পরিচিত নাকি? আর ও তো আমাদের থেকে অনেক ছোট। এই চুপ কুত্তার বাচ্চা,
তুই যাকে মারার জন্য আমাদের এনেছিস ওনার পরিচয় জানলে এইখানে আত্মহত্যা করে মারা যাবি তোরা। কি বলতেছ এইসব? আমি তোমাদের কথার আগামাতা কিছুই বুঝতেছি না। এই তোরা এখান থেকে চলে যা, আর কখনোই যেন তোদের না দেখি আমার চোখের সামনে। আমি এইসব কাজ ছেড়ে দিয়েছি। তোরা কেন আমার পিছনে লেগে আছিস বলতো? ভাই আপনি না থাকলে আমাদের গ্যাং চলবে কি করে? প্লিজ ভাই আপনি আবারও ফিরে আসেন, আবারও আগের মতো আমরা সবাই মিলে কাজ করি মিলেমিশে। এই তোদের বলেছি না চলে যাইতেছিস না কেন এখনো? যাইতেছি ভাই। শোন, তোদের বলে রাখি, আজকের পর যদি তোরা মেঘকে বিরক্ত করিস তাহলে তোদের কপালে দুঃখ আছে রে। এই বলে রাখলাম। মেঘ চলো একটা জায়গায় ঘুরতে যাব। আমরা চলে আসলাম একটা নদীর পাড়ে। আকাশ ভাইয়ের পাশে বসে আছি। এমন সময় পিছন থেকে কে যেন ডাকতে লাগলো। পিছনে ফিরেই দেখি একটা বোরকা পরা মেয়ে ডাকতেছে। এই যে ভাইয়া, একটু শুনবেন? আমাকে বলতেছেন নাকি আপু? আপনাকেই বলতেছি, একটু শুনে যাবেন। আকাশ ভাইয়ের কাছ থেকে চলে আসলাম মেয়েটার কাছে। জি আপু বলেন, কি বলবেন? ভাইয়া, ওই যে কয়েকটা ছেলে দেখতেছেন না, ওই ছেলেগুলো আমাকে প্রতিদিন বিরক্ত করে মাদ্রাসা যাওয়ার সময়। এখন বাসায় যাইতেছে, এখনো বিরক্ত করতেছে। চলো আমার সাথে। এই বলে মেয়েটাকে নিয়ে চলে আসলাম ছেলেগুলোর কাছে। কি ভাই তোমাদের পছন্দ নাকি মেয়েটাকে? ভাই পছন্দ তো হয়েছে, তবে আপনি এইসব জিজ্ঞেস করতেছেন কেন? আপনি ওর বড় ভাই নাকি? ধরে নিতে পারিস এটাই। এই বলে কোমর থেকে পিস্তলটা বের করে 3টা ছেলের মাথায় গুলি করে দিলাম। এটা দেখে মেয়েটা ভয় পেয়ে বলতে লাগলো, ভাইয়া ওদের মতো কি আমাকেও মেরে ফেলবেন নাকি? না আপু, তোমাকে মারবো না। ওদের মতো কিছু নরপিশাচ আছে, রাস্তাঘাটে মেয়ে পেলে বিরক্ত করা শুরু করে, এর জন্য ওদের মেরে ফেলেছি। আর এইখানে যা ঘটেছে তুমি ভুলে যাও, আর এইসব কাউকে বলার দরকার নেই। ঠিক আছে ভাইয়া। মেয়েটা চলে যেতেই ফোনটা বের করে নয়নকে ফোন দিলাম। হ্যালো নয়ন, কোথায় আছিস রে তুই? এই তো ভাই থানায় আছি। আমাকে কোনো প্রয়োজন নাকি? তুই একটু আমাদের চিরচেনা নদীর পাড় আছে ওইখান থেকে 3টা লাশ নিয়ে চলে যাস। আমি ওইখানেই আছি নদীর পাড়ে। ঠিক আছে ভাই। ফোনটা কেটে চলে আসলাম আকাশ ভাইয়ের কাছে। আকাশ ভাই, আজ থেকে আমি আবারও আগের রূপে ফিরে যেতে চাই, আপনি সবাইকে জানিয়ে দেন। মেঘ মাথাটা শান্ত করো। তোমাকে আর মাফিয়া জগতে প্রবেশ করতে হবে না। তোমার ছেলে পেলে আছে, তাদের দিয়েই কাজ করানো যাবে। না ভাই, আমাকে মাফিয়া জগতে প্রবেশ করতেই হবে। কলেজের পরিস্থিতি তো দেখলাম, আগের রূপে আমাকে না আসলে কলেজে এমনভাবেই পড়ে থাকবে, আর র্যাগিংয়ের শিকার হতে হবে আরও মানুষকে। আমি চাই না আর কেউ র্যাগিংয়ের শিকার হোক। মেঘ মাথা ঠান্ডা রাখ, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। চল এখন বাসায় চলে যাই, এইখানে আর ভালো লাগছে না। আমি আর আকাশ ভাই চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই কাজের বুয়া এসে দরজা খুলে দিল। আমি আমার রুমে এসে কাঁধে থাকা ব্যাগটা ছুঁড়ে মারলাম আয়নার দিকে। আয়নাতে লাগতেই ঠাস করে আয়নাটা ভেঙে গেল। স্যার, আপনি প্রতিদিন একটা না একটা জিনিস নষ্ট করেন কেন? প্লিজ স্যার, আর এমন করিয়েন না। আপনার আব্বু আম্মুকে ফিরিয়ে আনেন। দেখুন রহিমা খালা, আমাকে একা থাকতে দেন। আর আমি মনে করতেছি এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই। আমার মা বাবা মারা গেছে, আর আপনি আমার রুমে কখনোই আসবেন না, যা খুশি হয়ে যাক না কেন। ঠিক আছে স্যার, আর আসবো না। রহিমা খালা চলে গেল। পকেট থেকে সিগারেটটা বের করে খেতে লাগলাম। পুরো ঘর নিস্তব্ধ হয়ে আছে। আজকাল সিগারেটটাও আমার সাথে বেইমানি করতেছে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম বাহিরে। পুরো এলাকা ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি হচ্ছে, কোথায় কি না হচ্ছে। হঠাৎ সামনে থাকা মানুষটাকে দেখে বাইকটা ব্রেক করলাম। সামনে তাকিয়ে দেখি আমার বন্ধু রাসেল মেয়ে পাচার করতেছে। আজকে আমার বন্ধু কিনা এমন কাজ করতে পারলো। বাইকটা রাসেলের গাড়ির সামনে দাঁড়া করাতে রাসেল বলে উঠলো, এই কে রে তুই? এইখানে এসেছিস? দেখতেছিস না আমরা কাজ করতেছি? যা ভাগ এখান থেকে। কিরে রাসেল, আমাকে ভুলে গেছিস? বাহ বন্ধু বাহ, আজকে তোর জন্য খুব মায়া হচ্ছে রে। জীবনেও ভাবতে পারি নাই যে তুইও কিনা মেয়ে পাচারের সাথে যুক্ত হয়ে যাবি। মেঘ, তুই এইখানে কি করিস? আর লন্ডন থেকে কবে এসেছিস? আমাকে তো কিছুই জানাস নাই বন্ধু। আর এইগুলো মেয়ে না তো, এইগুলো হচ্ছে মুরগির কাটান, দেখবি নাকি? হয়েছে রে, কোনটা মুরগির কার্টুন আর কোনটা মেয়ে পাচারকারীর বক্স এটা আমি ভালো করেই চিনি। তুই না বলতেছিস এটা মুরগির কার্টুন, তাহলে সামনে তাকিয়ে দেখতো মুরগির কখনো হাত আছে কিনা, আর এটা কোন দেশের মুরগি। মেঘ, আমি তোর পায়ে পড়তেছি, প্লিজ আমাকে মাফ করে দে।
তোর অগোচরে আমি অনেক কিছু করেছি, এবারের মতো আমাকে মাফ করে দে। আমি কখনোই এমন কাজ করব না। তোকে তাও আবার মাফ করব আমি, তাই না? সব থেকে বিশ্বাস করেছিলাম তোকে, আর তুই কিনা এসব। ছি। শোন, আজ থেকে কোনো জায়গায় খারাপ কাজ করতে দিব না আমি। একাই চলবো, একাই থাকবো। এখন বল তোকে কি শাস্তি দিব? মেঘ, এইবারের মতো আমাকে মাফ করে দে। আমি না তোর ভালো বন্ধু লাগি। এখন থেকে তুই যা বলবি আমি তাই করব। তোকে যদি এখন ছেড়ে দেই তাহলে তুই আবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি না, এটার কি প্রমাণ আছে বলতো? এর চাইতে ভালো তুই মরে যা। এই বলে কোমর থেকে পিস্তলটা বের করে রাসেলকে গুলি করে মেরে ফেললাম, আর তার বুক চিরে লিখে দিলাম মেয়ে পাচারকারী। রাসেলকে গুলি করতেই তার লোকেরা ভয় পেয়ে পালিয়ে গেল। সবগুলো মেয়ের জ্ঞান ফিরিয়ে বলতে লাগলাম, সবাই সবার বাসায় চলে যাও, এই নাও, এখানে টাকা আছে, যা কিছু লাগে আমাকে ফোন দিবে এই নাম্বারে। কিন্তু ভাইয়া, আমরা এখান থেকে কিভাবে যাব? আমরা তো কোনো কিছুই চিনি না, যাব কি করে বাসায়? আচ্ছা, তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিতেছি। এই বলে চলে আসলাম বাস কাউন্টারে। ভাই, আপনাদের কাছে 3টা বাস হবে সব জায়গায় যাওয়ার জন্য? বাস তো হবে, তবে সব জায়গায় যাওয়ার জন্য অনেক টাকা লাগবে ভাই। 12 লক্ষ টাকা দিলে আমরা 3টা বাস দিব আপনাকে। আর কোথায় থেকে যাবেন? সামনে 3 রাস্তার মোড়ে থেকে যাব। এই নেন, এইখানে 2,50,000 টাকা আছে। আমার লোকদের ঠিক মতো বাসায় পৌঁছে দিবেন। সামনে 3 রাস্তার মোড়ে আসেন গাড়ি নিয়ে, আমি আমার লোক বের করতেছি। ঠিক আছে ভাই, আপনি যান, 10 মিনিটের মধ্যে 3টা বাস ওখানে চলে যাবে। আমি চলে আসলাম মেয়েগুলোর কাছে, সবাইকে সবকিছু বলে দিলাম। কিছুক্ষণের মধ্যে 3টা বাস চলে গেল। আমিও চলে আসলাম বাসায়। দরজা খুলে ভিতরে ঢুকতে যাব এমন সময় দরজার বাহিরে কি যেন দেখে আবার বাহিরে চলে আসলাম। এসে দেখি বড় একটা বক্স রাখা আছে। বক্সটা নিয়ে আমার রুমে চলে আসলাম। আস্তে আস্তে বক্সটা খুলতেই বেরিয়ে আসলো আমার সেই আগের সকল জিনিসপত্র, যেগুলো দিয়ে আমি মানুষ খুন করতাম। কিন্তু এইগুলো দিয়ে গেছে কে, এটাই তো বুঝে উঠতে পারছি না। এমন সময় একটা চিরকুট চোখে পড়ল। চিরকুটটা খুলতেই বুঝতে পারলাম এটা হচ্ছে রাসেলের লোকেদের কাজ। এইসব আর না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালে কাজের বুয়ার ডাকে ঘুম ভাঙলো। স্যার, সকাল হয়েছে তো, উঠেন, কলেজে যাবেন না নাকি? যাবো খালা। আপনি গিয়ে খাবার রান্না করেন, আমি আসতেছি ফ্রেশ হয়ে। ঠিক আছে। আর এই নেন, আপনার নামে একটা চিঠি এসেছে সকালবেলা। ঘরে ঢোকার সময় চিঠিটা দরজার সামনে পেলাম। ও আচ্ছা, চিঠিটা টেবিলে রেখে খাবার রেডি করেন গিয়ে, আমি আসতেছি। এই বলে উঠে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে সোজা নিচে চলে আসলাম। খাওয়া দাওয়া করে বসে টিভি দেখতেছি। এমন সময় একটা নিউজ সামনে আসলো। কালকে রাতের ঘটনা। আমার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না মাস্ক পরে থাকার জন্য। কাল রাতে কে বা কারা নামকরা গুন্ডা রাসেলকে মেরে ফেলেছে। তার বুক চিরে লিখে দিয়ে গেছে মেয়ে পাচারকারী। আসলেই কি রাসেল মেয়ে পাচারকারী ছিল নাকি গরিবের বন্ধু ছিল? এসব জানতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। মুচকি হেসে টিভিটা বন্ধ করে চলে আসলাম কলেজে। সেই আগের রূপে ঢিলাঢালা পোশাক পরে কলেজের ভিতরে প্রবেশ করতে যাব এমন সময় সামনে যেটা দেখলাম কখনোই ভাবতে পারি নাই এমনটা দেখব। কারণ আমাদের কলেজের অধ্যাপক হাসান সাহেবকে নির্মমভাবে হত্যা করেছে এবং তার মিডিল স্টাম্প কেটে ফেলেছে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর কানাফুসা করতেছে। কি রে মেঘ, এইসব কি ঘটতেছে? কালকে রাতে রাসেল, আবার এখন আমাদের স্যার, কিছুই তো বুঝতে পারছি না। তুই আবার আমাদের স্যারকে মারিসনি তো? পাগল হয়েছিস নাকি? আমি মারতে যাব কেন স্যারকে? স্যার তো কোনো অন্যায় করে নাই যে স্যারকে মারবো। এইসব কথা বলতেছি এমন সময় পিছন থেকে একটা মেয়েরই কণ্ঠ ভেসে আসলো। তাকিয়ে দেখি সেই সিনিয়র আপুটা। আপু, আমাকে ডাকতেছেন নাকি? কালকে তোকে দেখলাম আকাশ এবং সিনিয়র ভাই যারা ছিল তোকে র্যাগিং করছে, তাদের নাকি মেরেছিস? আমি তো কিছুই করি নাই। আকাশ ভাই হচ্ছে আমার এলাকার, ওই এর জন্য ওনার সাথে একটু বন্ধুত্বের মতো আচরণ করি, এই আর কি। আর আপনি দেখলেন কখন আমি মারামারি করেছি? দেখ, মিথ্যা বলবি না। আমার কাছে মিথ্যে বললেও কিন্তু তোকে এই কলেজ থেকে বের করে দিব। এই কলেজের সভাপতির মেয়ে আমি। আবুর কাছে উল্টাপাল্টা কিছু বলে তোকে বের করে দিব। আমি সত্যি বলতেছি আপু, আমি কিছুই করি নাই। আকাশ ভাই করেছে সব কিছু। এইখানে আমার কোনো অপরাধ নেই। প্লিজ আপু, আমাকে বের করে দিবেন না এই কলেজ থেকে। ঠিক আছে, বের করব না, তবে আমার কিছু শর্ত আছে, মানতে পারবি? নাকি ভয়ে পালিয়ে যাবে এই কলেজ থেকে আবার? না আপু, মানতে পারবো।
আপনি বলেন কি বলবেন, তবে এমন কিছু বলবেন না যেটা আমি করতে পারবো না। সহজ কাজ ওই দিব তোকে। আজকে বিকালে লেকের পাড়ে দেখা করবে আমার সাথে, কথা আছে অনেক। আর তোর বাবা কি করে? আমি এতিম, আমার বাবা মা নেই, আমি বস্তিতে থাকি। আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, এর জন্য আকাশ ভাইকে বলে এই কলেজে ভর্তি হয়েছি। প্রিন্সিপাল স্যার আকাশ ভাইয়ের পরিচিতি ছিল, তাই আর আকাশ ভাইকে মানা করে নাই। ও আচ্ছা, এইখানে এইখানে 10,000 টাকা আছে। তোর যা কিছু লাগবে আমাকে বলবি, আমি সব কিছু এনে দিব। আমি এতিম বলে কি টাকাগুলো আমাকে দান করতেছেন নাকি? এত বেশি কথা বলছিস কেন? আর টাকা দান করছি মানে এই টাকা দিয়েছি তোকে ভালো ভালো মন্দ খেতে, আর তুই কিনা বলতেছিস আমি দান করছি? আসলে আমার মনে হয়েছে তাই বললাম আর কি, কিছু মনে করবেন না। আচ্ছা আপু, আমি ক্লাসে যাই, অনেক দেরি হয়ে গেছে, ক্লাসও শুরু হয়ে গেছে। ঠিক আছে যা, আর সিনিয়র ভাইদের কাছ থেকে দূরে দূরে থাকবে। আমি যখনই ডাক দিব তখনই চলে আসবে, আর না আসলে তো বুঝতে পারছিস কি করতে পারি আমি। আপু বুঝতে পারছি। এই বলে চলে আসলাম। ক্লাসে এসে দেখি কয়েকটা ছেলে মেয়ে বসে আমার নামে কি যেন বলতেছে। আমাকে দেখে একটা মেয়ে আমার কাছে এসে বলতে লাগলো, এই ছেলে, নীলা আপুর সাথে তোর কিসের সম্পর্ক? সত্যি করে বলতো। নীলা আপু তো কখনোই কাউকে টাকা দেয় নাই, এমনকি তার বান্ধবীদেরও কিছু খাওয়ায় না, আর তোকে এতগুলা টাকা দিয়ে দিল, ভাবতেই পারছি না। এটা আমি কি করে বলবো নীলা আপু আমাকে এতগুলো টাকা দিয়েছে কেন? আপনি নীলা আপুকে জিজ্ঞেস করেন গিয়ে। এই বলে চলে আসলাম আমার টেবিলে। পাশে তাকিয়ে দেখি একটা ছেলে বসে আছে মাথা নিচু করে। আমার হাতটা বাড়িয়ে দিলাম তার কাছে। হেই ইয়াং ম্যান, আমি মেঘ। ছেলেটা আমার দিকে তাকাতেই তো অবাক, কিরে তুই এইখানে? ভাই, আপনাকে আমার খুব দরকার। এখন আপনি প্লিজ আমার সাথে চলেন। ওইদিকে আমাদের দেশের অবস্থা খুব খারাপ। ওই দেখ তোরা দুই ক্ষেত একসাথে বসেছে। বাহ, তোদের খুব সুন্দর মানাইছে রে। এই তোরা এই দুইটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দে, আর ক্যাপশনে লিখে দিবি যে আমাদের ক্লাসের খ্যাত। মেয়েটার কথা শুনে এবার মাথাটা গরম হয়ে গেল। বেঞ্চ থেকে উঠে মেয়েটার কাছে গিয়ে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিলাম। আমার এমন কাণ্ড দেখে ক্লাসের সবাই অবাক। এই কুত্তার বাচ্চা, তুই আমার গালে চড় মেরেছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। তুই শুধু এইখানে দাঁড়া, আমি এক্ষুনি আব্বুকে ফোন দিতেছি। যা যা, তোর কোন বাপকে ডেকে আনবি আন, আমি এখানেই আছি। আর শোন, তোর বাপে যদি চেলাপেলা থাকে তাদেরও নিয়ে আসতে বলিস। তুই শুধু এখানে 10 মিনিট বস, তোর কি হাল হয় দেখিস। এই বলে মেয়েটা বেরিয়ে গেল। তন্ময় চল বাহিরে গিয়ে বসি, দেখি ওর কোন বাপকে নিয়ে আসে। মেঘ, এত রেগে যাচ্ছিস কেন? চল বাইরে গিয়ে বসি, দেখি কাকে নিয়ে আসে। এই বলে চলে আসলাম বাহিরে। আমি আর তন্ময় কথা বলতেছি, এমন সময় ক্যাম্পাসে সারি সারি বেঁধে গাড়ি আসতে লাগলো। কিছুক্ষণ পর একটা গাড়ি এসে আমার সামনে থামলো। গাড়ির ভিতর থেকে ওই মেয়েটার সাথে তার বাবাও নামলো গাড়ির ভিতর থেকে। তাসফিয়া, তোকে কোন ছেলেটা মেরেছে শুধু একবার দেখিয়ে দে, ওর কি হাল করি শুধু দেখবি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে আব্বু, এই ছেলেটা আমাকে মেরেছে, ওর এমন হাল করবে যাতে কোনো দিন হাঁটতে না পারে। তাসফিয়ার বাবা আমার কাছে এসে শার্টের কলারটা ধরে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে মারিস? এই তোরা কোথায় আছিস রে? এইদিকে আয়। এই কুত্তার বাচ্চাকে এমনভাবে মারবি যাতে 1 মাস হাসপাতালে ভর্তি থাকে। নিলয় চৌধুরী একবার উপরের দিকে তাকিয়ে দেখেন তো কে আসতেছে। এটা বলতেই সবাই উপরের দিকে তাকিয়ে দেখতে পেল ঢাকা শহরের বিখ্যাত মাফিয়া কিং JK গ্যাংয়ের ডান হাত আর বাম হাত হেলিকপ্টার দিয়ে আসতেছে। হেলিকপ্টার নিচে নামতেই রাজ আর সাগর আমার কাছে চলে আসলো। সাগর আর রাজকে দেখে নিলয় চৌধুরী আমার শার্টের কলার ছেড়ে দিয়ে বলল, রাজ ভাই, আপনারা এইখানে হঠাৎ কি হয়েছে যে এইখানে আসতে হয়েছে? আর কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, আমি নিজেই চলে যেতাম। আপনি কার শার্টের কলার ধরেছেন জানেন? ওনার আসল পরিচয় জানলে আপনি এইখানে হিসু করে দিবেন। তাড়াতাড়ি ওনার পা ধরে মাপ চান। রাজ ভাই, এই ছেলেটা আমার মেয়েকে চর মেরেছে, এর জন্য ওর বিচার করতে এসেছি। প্লিজ ভাই, আপনি সরে যান, আগে ওর বিচারটা করি। আপনি যদি ভাইয়ের শরীরে হাত দিয়েছে, এখনও ও কিছু করে নাই, আপনার সাথে কপালের ভাগ্য। তাড়াতাড়ি মাপ চান ওনার কাছে। আর তাসফিয়া, তোমাকে সাবধান করে দিলাম, এখন থেকে ওনার পিছু লাগবে না। আব্বু, তুমি এখনো কিছু করতেছো না কেন? এই ছেলেটার আমার তো আর তর্স হইতেছে না। তুমি না পারলে সামনে থেকে সরো। ওনার আসল পরিচয় তুই কি জানিস নাকি যে ওনাকে মারবি? আর মারলে তুই এইখান থেকে বেঁচে ফিরবি না।
কি সন্দেহ আছে? নিলয় চৌধুরী, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান। আমি এখানে কোনো ঝামেলা করতে চাই না। আপনার সাথে সন্ধ্যায় কথা হবে। ঠিক আছে ভাই, আমি যদি ভুল কিছু করে থাকি আমাকে মাফ করে দিবেন। এই তোরা সবাই চলে যা এইখান থেকে। চারিপাশে মাথাটা ঘুরিয়ে দেখি সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রাজ, সাগর, তোরাও চলে যা, আমি একাই ভালো আছি। আর তোদের খবর দিয়েছে কে এখানে আসার জন্য? ভাই, আমাদের লোক সবসময় আপনাকে ফলো করে, ওরাই আমাকে খবর দিয়েছে। আপনি প্লিজ আবার আমাদের সাথে ফিরে আসেন। আপনাকে কোনো কাজ করতে হবে না, আপনি শুধু হুকুম করবেন, আমরা কাজ করব। না রে রাজ, এই মাফিয়া জগৎ থেকে আমি বের হয়ে যেতে চাই, তবে বের হতে পারতেছি না। এই কালো জগৎও আমাকে আমার পরিবার থেকে দূরে রেখেছে। আমার মা বাবা এখন আমার থেকে অনেক দূরে। রাজ, সাগর, তোমরা চলে যাও। সারা কলেজের মানুষ মেঘকে সন্দেহ করতেছে, এতে মেঘের বিপদ হতে পারে। আমরা এইখানে আছি, এই দিকটা আমি সামলে নিব নে। ঠিক আছে আকাশ ভাই, বসের খেয়াল রাখবেন। গেলাম তাহলে। রাজ চলে গেল। আমিও ওই মুহূর্তে কলেজ ত্যাগ করলাম। কলেজে থাকলে নানান মানুষের নানান কথা শুনতে হলো। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই কাজের বুয়া এসে দরজা খুলে দিল। স্যার, আপনার বাবা মা এসেছে, আপনার সাথে কে যেন কথা বলবে। ওরা উপরে আছে আপনার রুমে। আপনি যান, আমি সবার জন্য খাবার নিয়ে আসতেছি। খাবার নিয়ে আসতে হবে না, আমরা ওই নিচে নামবো। এই বলে চলে আসলাম আমার রুমে। ভিতরে ঢুকতেই হাসান মাহবুব, মানে আমার বাবা, বলতে লাগলো, তুই কি চাস বলতো? আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস, আরও কিছু করতে চাস নাকি? দেখেন হাসান সাহেব, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না, ব্যাস, আর কোনো কথা নেই এখানে। আর আপনাকে কে কি বলেছে শুনি? যে যাই বলুক, আমি তাকে পাত্তা দিই না। তবে তাকে একটা কথা বলে রাখতেছি, তুই প্লিজ এইসব বাজে কাজ ছেড়ে দে। তুই যেইভাবে চলাচল করতে চাইবি করতে পারিস, আমরা কিছুই বলবো না। ওই দিকে তাকিয়ে দেখেন তো চিনতে পারেন কিনা মেয়েটাকে। এটা তো আপনারই মেয়ে ছিল, তাই না? তাকে যে নিঃসঙ্গভাবে হত্যা করেছে সেটার কি রায় পেয়েছেন আপনি? আর আশা করি সকালে খবর পেয়েছেন রাসেল মারা গেছে, তাকে আমি মেরেছি। এই দেখেন সে কি কাজ করত। দেখ বাবা, তোর বোন মারা গেছে, আমরা আর চাই না তোকে হারাতে। প্লিজ বাবা, তুই এইসব ছেড়ে দে, যা হওয়ার হয়ে গেছে। তুই আমার অফিস দেখাশোনা কর। সত্যি হাসান মাহবুব, আমি পারবো না। যতদিন আমার বোনের মৃত্যুর প্রতিশোধ আমি না নিতে পারতেছি ততদিন আমি এইসব কাজ করেই যাব। তাহলে শুনে রাখ, তোর বোনকে মেরেছে কে? তোর বোনকে মেরেছে আমার বন্ধু জাফর ইকবাল। ওই দিন আমি অফিসের কাজ শেষ করতে পারি নাই, তাই জাফরকে বলেছিলাম যে পিঙ্কিকে বাসায় দিয়ে আসতে, কিন্তু সে তোর বোনকে। এই বলে আব্বু কান্না করে দিল। আব্বু কান্না করো না, জাফরকে আমি নিজ হাতে হত্যা করব, দেখে নিও। আমি জাফরকে খুঁজে বের করব, যেখানেই থাকুক না কেন ওইখান থেকে টেনে হেঁচড়ে বের করে আনবো। আর আজ থেকে তোমরা চাইলে এই বাসায় থাকতে পারো। ঠিক আছে মেঘ, আর এই নে জাফরের কিছু ইনফরমেশন আমি পেয়েছি, যা আমেরিকায় এত তার ব্যবসা নিয়ে বসেছে, আর এটা ওর ছবি। ঠিক আছে আব্বু। ইনফরমেশন আর ছবিটা নিয়ে চলে আসলাম বাহিরে। গ্যারেজে প্রবেশ করতেই শুনতে পেলাম আব্বুর ড্রাইভারের কথা। বস, হাসান মাহমুদ তার ছেলের বাড়িতে আছে, তার ছেলেও সাথে আছে। আমাদের ছেলে পেলে নিয়ে এসে ওদের মেরে ফেলবো নাকি? ড্রাইভারের কথা শোনা যাচ্ছে, কিন্তু ওই পাশ থেকে কি বলতেছে কিছুই শুনতে পাচ্ছি না। আমি না শোনার ভান করে গান গাওয়ার অ্যাক্টিং করে গ্যারেজের ভিতরে ঢুকতেই ড্রাইভার তার ফোনটা কেটে প্যাকেট ভরে নিল। ড্রাইভার চলেন, আমার সাথে একটা কাজ আছে। স্যার কি এই বাসায় থাকবেন নাকি আজ থেকে? না আব্বু, চলে যাবে সন্ধ্যায়। আমার বাইকে তেল নেই, তাই আপনাকে নিয়ে যেতে বলেছে, সামনে কাচ্চি ভাইয়ের বিরিয়ানির রেস্টুরেন্টে। ঠিক আছে চলো তাহলে। বাড়ি থেকে বের হয়ে আমি যেই দিক বলতে লাগলাম ওই দিক যেতে লাগলো। কিছু দূর আসার পর ড্রাইভার বলতে লাগলো, মেঘ, এটা তো কাচ্চি ভাইয়ের বিরিয়ানি দোকানের রাস্তা না? তুমি আমাকে কোথায় নিয়ে যাইতেছো বলো তো একটু? কোমর থেকে পিস্তলটা বের করে ড্রাইভারের মাথায় ধরতেই ড্রাইভার ভয় পেয়ে বলতে লাগলো, মেঘ, এটা কি করতেছো? প্লিজ আমাকে মেরো না। আমাদের নুন খেয়ে আমাদের ক্ষতি করতে চাইতেছিস তাই না? এখন বল তোর বসের নাম কি, আর তোর বস কোথায় থাকে? আমার বসের নাম জাফর ইকবাল, তিনি আমেরিকায় এখন। আপনাদের তিনজনকে মারার জন্য টাকা দিয়েছে আমাকে। শোন, আমি যা যা বলতেছি তুই তাই কর, তা না হলে তোকে এইখানেই গুলি করে মেরে ফেলবো। এখন বল আমি যা বলবো তা শুনবি কি না? মেঘ, শুনবো, সব কথা শুনবো। বলো কি করতে হবে আমাকে? তোর বসকে ফোন দিয়ে বলে দে যে আমাদের ধরে নিয়ে তার বাড়িতে আছিস, আর তাকে বলবি যে কালকে দেশে আসতে, তা না হলে তোকে মেরে ফেলবো।
আমাকে মারবেন না, আমি এখনই ফোন দিয়ে বলতেছি সব কিছু। ড্রাইভার জাফরকে ফোন দিয়ে সব কিছু বলে দিল। আমি যা যা বললাম সব। কালকে খেলা হবে আসল। এই বলে পিছন থেকে ড্রাইভারকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিলাম। সন্ধ্যায় নীলার দেওয়ার ঠিকানায় এসে বসে আছি। কিছুক্ষণ পর নীলা আসলো। আমার সামনে বসতে বসতে বলতে লাগলো, তা কখন এসেছেন এখানে? আর আসার সময় আমাকে একটা ফোন দিলেও তো হতো, আমি চলে আসতাম। আপনার ফোন নাম্বার আমার কাছে থাকলে তো ফোনই দিতাম। আপনি যেই টাইমে বলেছেন ওই টাইমে আমি এসেছি। তা না হয় বুঝলাম, বলেন কি খাবেন এখন? কিছু খাবো না। কিসের জন্য ডেকেছেন ওইটা বলেন। আমি আবার কাজে যাব। কাজ শেষ করে এরপর ঘরে চাল ডাল কিনে নিয়ে যেতে হবে। তোমার না টাকা দিলাম কালকে, ওই টাকা কি করছো? ওই টাকা পকেট পার নিয়ে গেছে, আর আপনার টাকা আমার লাগবে না। যা বলার তাড়াতাড়ি বলেন। ক্যাম্পাসে জেকে গ্যাংস্টারের লোকেরা তোমাকে ভাই ভাই বলতেছিল কেন? আর নীলয় চৌধুরীর সাথে কি হয়েছে তোমার? আমার কিছু হয় নাই। ক্লাসে বসেছিলাম, তাসফিয়া নামের একটা মেয়ে আমাকে অনেক বাজে কথা বলেছে। পরে ওনাকে একটা চড় মেরেছিলাম, এর জন্য ওই তার বাবাকে ডেকে নিয়ে এসেছে। ও আচ্ছা, এই নাও, এই খাবারগুলো বাসায় নিয়ে যাও। আজকে কাজ করতে হবে না। কাজ না করলে খাবো কি? আমাকে কেউ বসিয়ে বসিয়ে টাকা দিয়ে দিবে নাকি? আপনি যে বলতেছেন কাজ করতে হবে না। এই নাও আমার বাসার ঠিকানা, কালকে তুমি আমার বাসায় চলে যাও। আব্বুকে বলে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিব না। মুচকি হাসি দিয়ে চলে আসলাম ওইখান থেকে। আমার মুচকি হাসির বানেটা হয়তো বোঝে নাই নীলা, এর জন্য পিছন থেকে অনেকবার ডাকা সত্ত্বেও পিছনে ফিরে তাকাই নাই। খাবারগুলো নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে মেয়ে, বাইরে থেকে খাবার আনতে গেলি কেন? আমি তো খাবার রান্নাই করেছিলাম, শুধু শুধু টাকা খরচ করে খাবার আনলি? এইগুলো একজন আমাকে কিনে দিয়েছে। খাবারগুলো রাখো। আর আব্বু কোথায়? তোর আব্বু রুমে শুয়ে আছে, যা গিয়ে দেখ। আমি চলে আসলাম আব্বুর রুমে। আব্বু, কালকে তোমার বন্ধু আসতেছে দেশে। কালকে জাফর ইকবালের শেষ দিন হবে। আমার বোনকে যেই রুমে মেরেছে ওই রুমেই তাকে মারবো। আইন কখনোই নিজের হাতে তুলে নিস না বাবা। জাফরকে পুলিশের হাতে তুলে দে, পুলিশ জাফরের বিচার করবে। আব্বু, পুলিশ কিছুই করবে না। এখন সকল পুলিশ ঘুষখোর হয়ে গেছে। টাকা পেলেই জাফরকে ছেড়ে দিবে। এর চাইতে আমি ওই তাকে মেরে ফেলবো। কিন্তু জাফরের সাথে তো লোক থাকবে, তুই একা কি করে পারবি তাদের সাথে বলতো? ওইটা তোমাকে চিন্তা করতে হবে না, আমি সকল ব্যবস্থা করেই রেখেছি। এই বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে ফোন দিলাম রাজকে। হ্যালো রাজ, কোথায় আছিস রে তোরা? এই তো ভাই, আপনার বাসার কিছুটা দূরে আছি। কেন ভাই? এখনই আমার বাসায় চলে আয়, কাজ আছে একটা। কালকে জাফর আসতেছে, তুই বাসায় আয়, এরপর সব কিছু প্ল্যান করব। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি আসতেছি। কিছুক্ষণ পর রাজ আসতেই তার সাথে প্ল্যান করতে লাগলাম কিভাবে কি করতে হবে। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। খাওয়া দাওয়া করে চলে আসলাম জাফরের বাসায়। আব্বু, এইখানে বসো, আমি খোঁজ নিয়ে আসতেছি। জাফর কোথায় আছে? খুঁজে নিতে হবে না ভাই, জাফর চলে এসেছে। আপনি বসেন এইখানে, আমি আপনাদের হালকাভাবে বেঁধে দিই যাতে বুঝতে পারে জাফর আপনাদের হাত বাঁধা আছে। ঠিক আছে, বেঁধে দে। রাজ হাত বেঁধে চলে গেল নিচে। কিছুক্ষণ পর জাফর আসলো, আমাদের দিকে তাকিয়ে অট্টহাসি আসতে লাগলো। কিরে হাসান, আজকে দেখি তোরা আমার হাতে মরার জন্য আগে থেকেই প্রস্তুত হয়ে আছিস। আর মেঘ, তুই না একজন মাফিয়া কিং, তাহলে তুই এইভাবে বসে আছিস কেন? মার আমাকে। আরে বেটা, মাত্র ওই তো এসেছিস, চেয়ারে বস, তোর সাথে হিসাব নিকাশ করি, এরপর না হয় কে কাকে মারে দেখিস। তাই নাকি? আচ্ছা শোন, আমি বলি, তোর বোনকে আমি নিজের হাতে মেরেছি। ওই দিন তোর বাবা কিছুই করতে পারে নাই, কারণ তোর বাবা অজ্ঞান ছিল। পরেরটুকু আমি বলি, আমার বোনকে মারার পর তুই তাকে 10 টুকরো করে 10 জায়গায় ফেলে দিয়ে এই দেশ থেকে পালিয়ে গেছিস, তাই না? আর সত্যি কথাটা হচ্ছে, তোকে এই দেশে এনেছি তোকে মারার জন্য। তোর ড্রাইভার আমার হাতে জিম্মি আছে। এই বলে জাফরের বুক বরাবর দিলাম এক লাথি। জাফর 2 হাত পিছনে গিয়ে পড়ল। কিরা হাসান, তোর ছেলের গায়ে দেখি আগের পাওয়ারটাই আছে। আজকে দেখিয়ে দে তোর পাওয়ার, হয়তো কিছুক্ষণের পর তুই বেঁচেও নাও থাকতে পারিস। জাফরের কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। চেয়ার থেকে উঠে জাফরের বুকে দিলাম আরেকটা লাথি। লাথিটা এত জোরেই লেগেছে তাই জাফরের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। কিরে, তুই না আমাকে মারবি? চল, আজকে তোকেই মারবো।
তুই আমার বোনকে যেই রুমে মেরেছিস ওই রুমেই তোকে মারবো। এই বলে টানতে টানতে জাফরকে নিয়ে চলে আসলাম সেই চিরচেনা ঘরের ভিতরে। মেঘ আমাকে ছেড়ে দে প্লিজ, আমি তোর কোনো ক্ষতি করব না, প্লিজ মেঘ আমাকে ছেড়ে দে। ছেড়ে দিতে পারি একটা শর্তে, যদি মানতে পারিস তাহলে তোকে এখনই ছেড়ে দিব। পারবি তো শর্তটা মানতে? কি শর্ত বল, আমি মানব। আমার বোনকে ফিরিয়ে এনে দে, তাহলে আমি তোকে ছেড়ে দিব। এই বলে রান্দাটা নিয়ে দিলাম জাফরের এক হাতে কোপ, সাথে সাথে নিথর দেহ থেকে হাতটা আলাদা হয়ে গেল। প্লিজ আমি তোর পায়ে পড়তেছি, প্লিজ ছেড়ে দে আমাকে, প্লিজ ছেড়ে দে। হাসান বন্ধু প্লিজ তোর ছেলেকে মানা কর আমাকে না মারার জন্য। মেঘ তোর বোনকে যত টুকরো করেছে এর চাইতে 2 গুণ বেশি টুকরো করবে এই বলে দিলাম। চল রোকেয়া, আমরা নিচে যাই। চলো। জাফর শুধু চিৎকার করতেছে আর এই দিক ওই দিক ছুটতেছে, কিন্তু কিছুই হচ্ছে না। ল্যাপটপটা নিয়ে জাফরের অ্যাকাউন্ট থেকে সকল টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিলাম। কিরে জাফর, এবার বল তোর কি কাটবো, মুন্ডু নাকি পা? প্লিজ মেঘ আমাকে আর মারিস না, আমি হয়তো এখনই মরে যাব, প্লিজ মেঘ প্লিজ। না, বোনকে যে মেরেছিলি ওইটা মনে আছে নাকি? আরে তোরও তো একটা মেয়ে ছিল, তার সাথে যদি কেউ এমন করতো তাহলে তুই কি করতি? ঠিক আমার মতোই করতে পারতি। এবার আমিও তোর সাথে এমনটা করব যেটা কোনোদিন কেউ কাউকে করে নাই। এই বলে জাফরের 2 পা কেটে ফেলে দিলাম। এখন শুধু জাফরের নিথর বডিটা পড়ে আছে। আস্তে আস্তে জাফরের পুরো বডিটাকে 20 টুকরো করে ব্যাগের ভিতরে ভরে রেখে চলে আসলাম নিচে। এই নেন ভাই, পোশাকগুলো পাল্টে ফেলেন, অনেক রক্ত লেগে আছে পোশাকে, আর পুলিশ এসেছিল, টাকা দিয়ে দিয়েছি। ভালো করেছিস। আর শোন, কাল থেকে আবারও মাঠে নামবো আমি। কাল সকাল সকাল আমার বাসার ছাদের উপরে হেলিকপ্টার নিয়ে চলে আসবি, কলেজে যাব। ঠিক আছে ভাই, আমাদেরকে ঠিক 8টায় আপনার বাসে পাবেন। আর এই শালাকে কোথায় নিয়ে ফেলে আসবো? কোথায় আবার ফেলে আসবি? রাত হলে রাজারবাগ পুলিশ লাইনের পাশে সবগুলো অঙ্ক রশ্মি দিয়ে টাঙিয়ে আসবি, আর লিখে দিবি যে ধর্ষণ করার প্রতিশোধ। ঠিক আছে ভাই, চলেন এখন আপনাদের দিয়ে আসি বাসায়। আর কালকে একটা মিটিং আছে প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রীর ছেলে কয়েকদিন ধরে দেখা যাইতেছে মেয়ে পাচারের কাজ ধরেছে। আপনি একটু কথা বলে নিয়েন প্রধানমন্ত্রীর সাথে, কখন আবার আমাদের হাতে মারা যায় ঠিক নেই। ওই শালাকে ধরে নিয়ে আয় আমাদের ডেলায়, বাকিটা আমি দেখে নিতেছি। প্রধানমন্ত্রী আসলেও তার ছেলেকে ছেড়ে দিব না। এই বলে আম্মু আব্বুকে নিয়ে চলে আসলাম বাসায়। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, মেঘ আমাকে মাফ করে দিও, আমি তোমার সাথে খুব অন্যায় করে ফেলেছি। আমি না জেনে সব কিছু না শুনে তোমার শার্টের কলার ধরেছি। আপনাদের মতো কিছু মানুষ সমাজে থাকলে এমনই হবে, চিন্তা করবেন না। আপনি এবং আপনার মেয়েকে 2টাকেই দেখে নিব। কাল থেকে আবারও আমার সে আগের রূপ ফিরে পাবেন। এই বলে ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতে দেখি রাজ আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিরে, ঘরে আয়, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভাই আপনি ফ্রেশ হয়ে আসেন, তাড়াতাড়ি কলেজে যেতে হবে। ওইখানে নাকি একটা অনুষ্ঠান আছে, প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবে। শুনেছি আজকে ওইখানে নাকি প্রধানমন্ত্রীর উপর হামলা হবে। প্রধানমন্ত্রীর উপর হামলা হবে তাতে আমার কি? অনেক বাঁচিয়েছি, এর বিনিময়ে আমি কিছুই পাই নাই। ওর জন্য আমার বাবা আমার কাছ থেকে 5টি বছর দূরে ছিল। ভাই এসব বাদ দেন, উনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, ওনার সুরক্ষার দায়িত্ব তো আমাদের, তাই না? এখন আমরা যদি কিছু না করি এবং সেফটি না দিই তাহলে কি করে হবে? দেশ চালান তো তিনিই। ঠিক আছে, তুই নিচে গিয়ে খাবার টেবিলে বস, আমি এখনই আসতেছি রেডি হয়ে। আর আমাদের সিক্রেট কমান্ডারগুলোকে পাঠিয়ে দে কলেজে, বল ছদ্মবেশে থাকার জন্য চারিপাশ দিয়ে। বিপদ হলেই আমাদের সংকোচ দিতে বলিস। সবাইকে সব দিকে পাঠিয়ে দিয়েছি। কলেজের ভিতর 25 জন, কলেজের বাইরে 25 জন, মোট 50 জন লাগিয়ে দিয়েছি। আপনি আসেন, আমি নিচে যাইতেছি। রাজ চলে গেল নিচে, আমিও ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি সবাই বসে খাবার খাচ্ছে। আমিও তাদের সাথে খাবার খেয়ে হেলিকপ্টারটা নিয়ে সোজা চলে আসলাম কলেজে। হেলিকপ্টার দেখে সবাই ভাবতে লাগলো প্রধানমন্ত্রী মনে হয় এসেছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমি হেলিকপ্টার থেকে নামলাম। আমাকে দেখে তাসফিয়া কিছুটা অবাক হয়ে তার বান্ধবীকে বলতে লাগলো, এই বান্ধবী দেখ তো, এটা আমাদের ক্লাসের ওই ছেলেটা না যাকে আমি অপমান করতাম?
সে আজকে হেলিকপ্টার দিয়ে এসেছে। ওর আসল পরিচয় কি রে? কান পেতে শোন, মাইক দিয়ে কি বলতেছিস স্টেজ থেকে? আমাদের মাঝে উপস্থিত হয়েছে এখনই জিকে গ্যাংয়ের লিডার মিস্টার মেঘ চৌধুরী। আমি স্টেজে উঠতেই প্রিন্সিপাল স্যার আমাকে বরণ করে বলতে লাগলো, মেঘ, তুমি আজকে আসল রূপে এসেছো, এর কারণ তো বুঝলাম না। আজকে এইখানে কোনো কিছু হতে চলেছে নাকি? হতে পারে, তবে সঠিকটা বলতে পারবো না। এই বলে স্টেজের চেয়ারে বসে পড়লাম। হঠাৎ কিছু একটা শব্দ আসতে লাগলো কানে। চেয়ারের নিচে কিছুই পেলাম না, মনে হচ্ছে স্টেজের নিচে কিছু রাখা আছে। এই রাজু একটু শুনে যেত। ভাই বলেন, কিছু সমস্যা হচ্ছে নাকি ওইখানে? স্টেজের নিচে কিছু একটা আছে, দেখতো কি আছে এমন, আর ঘড়ির কাটার মতো শব্দ করতেছে। ভাই আমি দেখতেছি, আপনি বসে থাকেন এইখানে। আমি বসে রইলাম। এমন সময় রাজ ইশারা দিয়ে বলতে লাগলো, ভাই নিচে বম ফিট করা আছে, আপনি এক্ষুনি স্টেজ থেকে নেমে পড়েন, আর মাত্র 2 মিনিট আছে। প্রিন্সিপাল স্যারের হাত থেকে মাইকটা নিয়ে বলতে লাগলাম সবাইকে উদ্দেশ্য করে, সবাই কলেজ থেকে বেরিয়ে যান, আর মাত্র 2 মিনিটে রয়েছে স্টেজের নিচে বোম ফিট করা আছে। আমার কথা শুনতেই সবাই দৌড়াদৌড়ি করে কলেজ থেকে বেরোতে লাগলো। 2 মিনিট পর ঠাস ঠাস করে বোমটা ফাটতে স্টেজে যা ছিল সব উড়ে ছিটকে পড়তে লাগলো। ভাই আপনি বুঝলেন কি করে যে এটা স্টেজের নিচে বোম রাখা আছে? চেয়ারে বসতেই ঘড়ির কাটার মতো টিং টিং শব্দ হচ্ছিল, পড়তেই বুঝতে পেরেছি যে বোম রাখা আছে। রাজের সাথে কথা বলতেছি, এমন সময় কারোর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম। পিছনে ফিরতেই দেখি আফ্রিকার মাফিয়া কিং দৌড়ে পালিয়ে যাইতেছে। রাজ, ওই শালাকে ধর তাড়াতাড়ি। এটা বলতেই রাজ দৌড়ে গিয়ে আফ্রিকার মাফিয়া কিংকে পিছন দিক থেকে লাথি মারে নিচে ফেলে দিল। ভাই আমাকে ছেড়ে দেন প্লিজ, ভাই আমাকে ছেড়ে দেন। কুত্তার বাচ্চা, আমাকে মারার প্ল্যান করেছিলি তাই না? এখন তোকে বাঁচাবে কে? এই বলে কোমর থেকে পিস্তলটা বের করে সবার সামনে আফ্রিকার মাফিয়া কিংকে গুলি করে মেরে ফেললাম। ভাই আপনার এইখানে থাকা এখন সেফ না, আপনি চলেন, আমরা সাথে আপনাকে বাসায় দিয়ে আসি। আর তোরা এই দিকটা খেয়াল রাখিস, আমি তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে রাজ ভাই, আপনি যান, আমরা এই দিকটা সামলে নিতেছি। সাগর ভাই আপনি একটু শুনে যান, আপনার সাথে কথা আছে আমাদের। রাজ তুই যা, ভাইকে বাসায় দিয়ে আয়, আমি এই দিকটা সামলে নিতেছি। আমার বাসায় যাওয়ার প্রয়োজন নেই, আগে তোরা দেখ কোনো এক লোক মারা গেছে কিনা, আর কলেজের সবাই সেফ আছে তো নাকি? ভাই আপনি গাড়িতে গিয়ে বসেন, আমি সব দেখতেছি, আপনার কোনো চিন্তা করতে হবে না। সাগর তুই ভাইকে গাড়িতে নিয়ে যা, আর গাড়ি লক করে রাখ যাতে ভাই গাড়ি থেকে বের না হতে পারে। দেখ রাজ, আমি যখন একবার বলেছি আমার কোনো কিছু লাগবে না, ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। তুই শুধু গিয়ে দেখ ভিতরে কারো কোনো ক্ষতি হয়েছে কিনা। এটা বলতেই হঠাৎ একটা গুলি এসে আমার ডান হাতে লাগলো। সামনে তাকিয়ে দেখি আমার ওই লোক ছাদের উপর দাঁড়িয়ে আমাকে গুলি করার চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। সাগর তুই ভাইকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যা, এর হাত থেকে রক্ত বের হচ্ছে, আমি ওই শালাকে দেখতেছি। এই বলে রাস্তার কোমর থেকে পিস্তলটা বের করে লোকটার বুক বরাবর গুলি করতেই লোকটা ছাদ থেকে পড়ে গেল। কিছুক্ষণের মধ্যে কলেজে মাঠ পুরো খালি। আমাদের গুলাগুলির শব্দ শুনে কেউ সামনে আসতেছে না। আমি আর সাগর চলে আসলাম হাসপাতালে। হাতে ব্যান্ডেজ করে বাহিরে আসতে দেখি নীলা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলতে লাগলো, আপনার কিছুই হয় নাই তো? আর আপনি ওদের সাথে কাজ করেন নাকি? হ্যাঁ প্লিজ আপনি সরে যান, ভাই অসুস্থ আছে, এখন কারোর সাথে কথা বলতে পারবে না, আপনারা পরে দেখা করবেন ভাইয়ের সাথে। এই বলে সাগর আমাকে নিয়ে চলে আসলো বাসায়। সোফায় বসে বসে দেখতে লাগলাম আজকে কলেজের ঘটনা। দেখতেই লাইভ ভিডিও করতেছে, এখনো বিডি চলতেছে। হঠাৎ পিছন থেকে রাজের মাথায় দিল জোরে বাড়ি। লোকটাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার হাতে একটা ড্রাগনের লোগো আঁকা, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আর দেরি না করে চলে আসলাম কলেজে। এসে দেখি রাজ একপাশে পড়ে আছে। রাজের কাছে যেতেই দেখতে পাই তার পুরো শরীর রক্তে ভরে গেছে। তাড়াতাড়ি করে হাসপাতালে চলে আসলাম। ডাক্তার তাড়াতাড়ি আসুন এই দিকে। কি হয়েছে ওনার? মাথায় আঘাত পেয়েছে। নার্স এখনই ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাও, সকল কিছু ব্যবস্থা করো। আপনি আমার সাথে আসুন, কয়েকটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি, এখনই এনে দেন তাড়াতাড়ি। ঠিক আছে ডাক্তার, আপনি লিখে দেন, আমি এনে দিতেছি এখনই। ডাক্তার ইঞ্জেকশনগুলো লিখে দিতে লাগলো। নিচ থেকে সবগুলো ইঞ্জেকশন কিনে ডাক্তারকে দিয়ে দিলাম। এমন সময় সাগর আসলো হাসপাতালে। ভাই আপনি বাসা থেকে বের হয়েছেন কেন? আপনার এমনিতেই বিপদ, আপনি তাও বের হয়েছেন। চলেন
আপনাকে বাসায় দিয়ে আসি। আর রাজ কোথায়? তাকে তো দেখলাম না। রাজ আছে অপারেশন থিয়েটারের ভিতরে। তা তুই এইখানে আসলি কি করে? আমি যে এখানে এসেছি এটা তো কেউ জানে না, তুই জানলি কি করে? ভাই, আপনার গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগানো, এটা হয়তো ভুলে গেছেন আপনি। আমি আর রাজ আপনার গাড়িতে একটা জিপিএস লাগিয়ে দিয়েছিলাম সব সময় আপনার লোকেশন জানার জন্য। আপনার লোকেশন ট্র্যাক করে চলে এসেছি। সাগরের সাথে কথা বলতেছি এমন সময় ওর হাতের দিকে চোখ পড়ল, সেম ড্রাগনের লোগো লাগানো সাগরের হাতে। আমি কিছু বললাম না, কারণ সত্যিটা না জেনে কখনোই কারোর উপর অ্যাকশন নেওয়া উচিত না। চেয়ারে বসে আছি প্রায় 3 ঘন্টা পর ডাক্তার বের হলো। ডাক্তার, রাজের কি অবস্থা এখন? দেখুন, রাজের অবস্থা বেশি ভালো না। মাথায় অনেক জোর আঘাত পেয়েছে, মাথায় হাড় ভেঙে গেছে। ওনাকে সুস্থ করতে হলে আজকে রাতের ভিতরেই সিঙ্গাপুর নিয়ে যেতে হবে। ঠিক আছে ডাক্তার, আপনি সকল রিপোর্ট ব্যবস্থা করেন, আমি এখনই সিঙ্গাপুরের টিকিট কাটতেছি। এই বলে পাশে তাকাতেই দেখি নীলা দাঁড়িয়ে আছে। মিস নীলা, আপনি এখানে? আপনার পিছু করতে করতে চলে আসলাম এখানে। তা রাজ ভাইয়ের কি খবর? এখন উনি কেমন আছেন? উনি ভালো আছে। সাগর কোথায় গেছে? সাগরকে দেখেছেন নাকি? উনি তো বাইরের দিকে গেছে দেখলাম, আর কার সাথে যেন কথা বলতেছে, কিছু শুনতে পাইনি। ও আচ্ছা, আপনি এইখানে বসেন বসেন, আর ভিতরে কাউকে ঢুকতে দিবেন না। এখন রাজের খুব বিপদ, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। এই বলে চলে আসলাম ডাক্তারের কেবিনে। ফোনটা বের করে ফোন দিলাম আব্বুকে। হ্যালো আব্বু। মেঘ বল, কি হয়েছে? আব্বু, তুমি আজকে 4টা সিঙ্গাপুরের টিকিট কেটে ফেলো। আজকে রাতেই আমরা সিঙ্গাপুর যাব। হঠাৎ সিঙ্গাপুর কেন যাবি? আর কি হয়েছে আমাকে বল। তুমি আগে টিকিট কাটো, এরপর রাতে সবকিছু বলবো। আর টিকিটটা যেন সন্ধ্যা 7টায় হয়। আমাদের পার্সোনাল বিমান লাগবে, যত টাকা লাগে আমি দিব। তুমি এখনই কথা বলো। ঠিক আছে, আমি কথা বলতেছি, এখনই ফোনটা রাখ। ফোনটা রেখে আমার গুপ্তচরকে ফোন দিলাম। হ্যালো রাতুল, তোমাকে একটা কাজ দিতেছি। জি বস, বলেন, আমি কি করতে পারি আপনার জন্য? তোমার ব্যাপারে তো রাজ বা সাগর কেউ কিছু জানে না। তুমি সাগরের সকল ইনফরমেশন আমাকে দিবে। প্রতিদিন সে কি করে না করে, কোথায় যায়, সকল কিছু আমাকে জানাবে। তোমার পরিচয় যাতে সাগর কোনোভাবেই না জানতে পারে। ভাই, আপনি সাগরে আমাদের পুরনো একটা রিসোর্ট আছে না, ওইখানে পাঠিয়ে দেন। তিনি বললেন 303 নম্বর কেবিন থেকে একটা বক্স নিয়ে যেতে। ওই বক্সে কিছু থাকবে না, স্যারকে অজ্ঞান করে তার বুকের ভিতরে একটা চিপ ঢুকিয়ে দিব, যাতে ওর সকল ইনফরমেশন জানতে পারি। ঠিক আছে, আমি এখনই সাগরকে পাঠিয়ে দিতেছি। তুমি সকল কিছু ব্যবস্থা করো, আর কাজ হয়ে গেলে আমাকে জানিয়ে দিবে। আর এমন একটা অজ্ঞান করার ওষুধ দিবে যাতে 10 মিনিট পর ওর জ্ঞান ফিরে আসে, যাতে কোনো সন্দেহ না হয়। ঠিক আছে ভাই, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে চলে যান, আমি দেখে নিব সাগরকে। ফোনটা কেটে চলে আসলাম রাজের কেবিনে। এসে দেখি নীলা কান্না করতেছে। আমাকে দেখে চোখের পানি মুছে ফেললো। কি হলো মিস নীলা, আপনি কান্না করতেছেন কেন? একটু খুলে বলবেন? কই কান্না করতেছি, চোখে যেন কি পড়েছে, এই জন্যই হয়তো চোখ দিয়ে পানি বের হয়েছে। মিথ্যা কথা বলবেন না, আপনি সত্যি কথা বলেন। আমি সব সময় সত্যিটা জানতে চাই। রাজ হচ্ছে আমার আপন ছোট ভাই। ওর কিছু হয়ে গেলে আমি মা বাবাকে কি জবাব দিব? কি? রাজ আপনার ছোট ভাই হলো কবে থেকে? তার তো কোনো পরিবার নেই। রাজ আমাকে এটাই বলেছে। আমি হচ্ছে সিক্রেট গোয়েন্দা অফিসার। সাথে রাজ ও আমার একটা গুপ্ত মিশনে নেমেছি, যেটা 5 বছর ধরে চলছে। আপনাকে খুঁজে বের করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। হঠাৎ নীলা কথা বলা থামিয়ে দিয়ে আমাকে ইশারা দিয়ে বলতে লাগলো, সাগর এসেছে। আমিও কিছু বললাম না। সাগর ভিতরে ঢুকতেই বলতে লাগলো, ভাই, আমাকে ডেকেছেন নাকি? ডেকেছিলাম। আমার একটা পুরনো রিসোর্ট আছে, ওইখানে গিয়ে 303 নাম্বার রুমে একটা বক্স আছে। ওই বক্সটা নিয়ে আমার ডেরায় রেখে দিবি, আর কেউ যাতে বক্সটা না খুলে ওই দিকে খেয়াল রাখিস। ঠিক আছে ভাই। আর আপনি কি রাজকে নিয়ে সিঙ্গাপুরে যাবেন? আজকেই যাব। তোর যেতে হবে না, তুই এই দিকটা খেয়াল রাখবি, ঠিক আছে? আর কলেজটাও দেখাশোনা করবি। প্রিন্সিপাল স্যারকে বলে দে যে 15 দিনের জন্য কলেজ বন্ধ করে দিতে। ঠিক আছে ভাই, আমি কালকেই বলে দেব কলেজে গিয়ে। এখন যাই তাহলে। আপনারা ঠিক মতো যাইয়েন, আর গিয়ে ফোন দিবেন আমাকে। ঠিক আছে, ফোন দিবনে। এই বলে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, আব্বু কি টিকিট কাটছে বিমানের? টিকিট তো কাটছে, তবে এত তাড়াতাড়ি কেন? আর সিঙ্গাপুর গিয়ে কি করবি, এটা তো বলবি আমাদের নাকি? রাজকে
এর অবস্থা বেশি ভালো না। উন্নত চিকিৎসা না করালে হয়তো সে মারা যাবে। এর জন্য সিঙ্গাপুর নিয়ে যাইতেছি। আর তোমরা সব কিছু রেডি করে নাও, তোমরাও যাবে। আমাদের যেতে হবে কেন? আমরা এইখানেই ভালো আছি। আর সাগর তো আছে, সে আমাদের খেয়াল রাখবে ভালোভাবে। তুই চলে যা সবাইকে নিয়ে। আম্মু, তুমি সাগরের কথা বলতেছো তাই না? সাগর ওই রাজের এমন অবস্থা করেছে, তবে এখন কোনো কিছু বলতে পারছি না। রাজ সুস্থ হলে এরপর বলতে পারবো কে মেরেছে রাজকে। ঠিক আছে, তাহলে আমরাও রেডি হয়ে যাই। তোর আব্বু রুমেই আছে। কিছুক্ষণ আগেই অনলাইনে 5টা টিকিট কেটেছে সবার জন্য। ভালো করেছে। তাহলে বলো, রেডি হয়ে যাইতে আমি যাওয়ার সময় তোমাদেরও সাথে করে নিয়ে যাব। তোমরা রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, আয় তাহলে, আমরা রেডি হইতেছি। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে আম্মু আব্বুকে নিয়ে সোজা হাসপাতালে চলে আসলাম। কয়েকজন নার্সকে দিয়ে চলে আসলাম নিচে। রাজকে গাড়িতে উঠিয়ে সবাই বসে পড়লাম। 20 মিনিটের মধ্যে চলে আসলাম বিমানবন্দরে। এসে দেখি আমাদের জন্য সকল কিছু ব্যবস্থা করে রেখেছে। আমরা প্লেনে উঠতেই প্লেন চলতে লাগলো। নীলা, তুমি তো ওইখানেই ছিলে, তুমি দেখো নাই রাজকে মেরেছে কে? আমি তো দেখেছি। আমার কথা কি আপনি বিশ্বাস করবেন নাকি জানি না। রাজ ভাইকে মেরেছে সাগর। তার মানে আমি যেটা ভেবেছিলাম ওইটাই হয়েছে। ঠিক আছে। তা না হয় ঠিক আছে, আপনি আবার কোথায় যাবেন? আমি দেখতেছি। আর শুনো, তোমাদের এইখানে রেখে যাব। রাজকে সুস্থ করে এরপর বাসায় নিয়ে আসবে, ঠিক আছে? আমি আবার বাংলাদেশে চলে আসব, কাজ আছে একটা। কথা বলতে বলতে সিঙ্গাপুর চলে আসলাম। এয়ারপোর্টের কাজ শেষ করে সিঙ্গাপুরে বড় হাসপাতালে রাজকে ভর্তি করিয়ে দিলাম। আব্বু, আমাদের তো এখানে চাচা থাকে, তোমরা না হয় চাচার বাসায় চলে যাও। আর চাচার কয়েকজন বডিগার্ড এইখানে না হয় পাঠিয়ে দিতে বইল। না, আমরা এইখানেই থাকবো। তোর চাচাকে ফোন দিয়ে বলে দিব, ওরা এসে দেখে যাবে আমাদের। আর সকল কিছু তো এইখানে আছেই, খাওয়া দাওয়াও কম নেই এইখানে। আচ্ছা, তাহলে তোমরা থাকো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। এই বলে চলে আসলাম ডাক্তারের কেবিনে। ডাক্তার রোগীকে তো দেখলেন, এখন ওর কি অবস্থা বলতে পারবেন? এইখানে সুস্থ হবে না কি? ওইখানে সুস্থ হবে, তবে হাসপাতালে বেশি দিন রাখা হবে না। ছোট্ট একটা অপারেশন করে দিব, ওনাকে বাসায় নিয়ে চলে যাবেন। 1 মাস বেড রেস্টে থাকলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার, আর কবে অপারেশন করাবেন আমাকে বলে দিয়েন, আমি টাকা জমা করে দিয়ে যাব। আর না হয় একজনের কাছে দিয়ে যাব, সে জমা করে দিবে। ঠিক আছে, আমরা আপনাকে আজকে রাতেই জানিয়ে দেব। আর ওনার সাথে বেশি কথা বলবেন না, এখন কিছু একটা পরিবর্তন আসতেছে এবং পাওয়ারে ঔষধ দেওয়া হচ্ছে, তো এর জন্য বেশি কথা বললে এতে রিয়াকশন হতে পারে। আচ্ছা ডাক্তার, বেশি কথা বলবো না। আমি চলে আসলাম রাজের কেবিনে। এসে দেখি সবাই বসে আছে। রাজের কাছে যেতেই রাজ বলতে লাগলো, ভাই আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমার এইখানে ভালো লাগছে না, প্লিজ আমাকে বাসায় নিয়ে চলেন। এইখানে থাকতে হবে তোমাকে 1 মাস। তার আগে এটা বলো, আকাশ কি তোমার মাথায় বাড়ি দিয়েছিল নাকি অন্য কেউ দিয়েছিল? আকাশ দিয়েছিল, কিন্তু ও এমন করেছে কেন আমি বুঝতে পারলাম না। আমার আশেপাশে তো তেমন কেউ ছিল না যে ভাববো তাকে বাড়ি দিতে গিয়ে আমাকে বাড়ি মেরেছে। হয়েছে, আর বলতে হবে না। তুমি এখন চুপ করে ঘুমাও। তোমার এখন রেস্টের প্রয়োজন। এখন রেস্ট না করলে তোমার চলবে না। এই বলে বাহিরে চলে আসলাম। ফোনটা বের করে আমার গুপ্তচর রাতুলকে ফোন দিলাম। হ্যালো রাতুল, কাজ হয়েছে নাকি? জি বস, কাজ হয়েছে। এখন আপনি নিজেই শুনতে পারবেন সে কার সাথে কথা বলে এবং কোথায় যায়, সকল কিছু আপনি আপনার ফোন দিয়ে দেখতে পারবেন। ধন্যবাদ তোমাকে। আর তবুও তুমি ওর দিকে খেয়াল রাখবে। আমি আসতেছি 2 দিন পর, এসে ওর বিচার করব। এখন রাখছি তাহলে। ঠিক আছে ভাই। ফোনটা রেখে দিলাম। দেখতে দেখতে রাত হয়ে আসলো। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় কেবিনে ডাক্তার প্রবেশ করলো। মেঘ, আপনার সাথে কিছু কথা আছে, আপনি আসেন আমার কেবিনে। ওকে ডাক্তার, আমি আসতেছি, আপনি যান। ডাক্তার চলে যেতেই কিছুক্ষণ পর আমিও চলে আসলাম ডাক্তারের কেবিনে। জি ডাক্তার, কি বলবেন বলেন এখন। ওনার অপারেশনটা আমরা ভোরবেলা করতে চেয়েছি, যাতে দুপুরের পর আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। যেটা আপনাদের কাছে ভালো হবে ওইটাই করেন। আমি তো আর জোর করতে পারবো না যে 2 দিন পর করেন অপারেশনটা। 2 দিন পর করলে আমাদের কাছে যে ভালো ডাক্তারটা আছে উনি চলে যাবে কালকে দুপুরের দিকে। এর জন্য আমরা ভোরবেলা অপারেশনটা করতে চাইতেছি।
ঠিক আছে, করেন তাহলে। আর কোনো কিছু প্রয়োজন হলে আমার নাম্বার তো আছে আপনার কাছে, শুধু একটা ফোন দিয়ে বলবেন আমি চলে আসবো এইখানে। আমি রাজের কেবিনে চলে আসলাম। কেবিনটা ভিআইপি, সকল কিছুই আছে। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। ভোরবেলা ডাক্তারের ডাকে ঘুম ভাঙলো। উঠে রাজকে হালকা পাতলা নাস্তা করিয়ে দিলাম, কারণ অপারেশন কতক্ষণ হবে তার ঠিক নেই। দেখতে দেখতে 10টা বেজে গেল। অপারেশন শেষ হতেই ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার, রাজের কি অবস্থা এখন? আল্লাহর রহমতে এখন ভালো আছে। তোমরা চাইলে তাকে আজকে বিকেলেই নিয়ে যেতে পারবে, তবে 15 দিন পর একবার চেক আপ করাতে হবে, তখন আনতে হবে রাজকে। ঠিক আছে ডাক্তার। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। রাজকে নিয়ে চলে আসলাম চাচার বাসায়। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম তাড়াতাড়ি, কারণ সকালে ফ্লাইট আছে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো চাচার ডাকে। কি রে মেঘ, তুই নাকি আবার আজকে বাংলাদেশে চলে যাবি? চাচা, আজকেই চলে যাব, আবার 15 দিন পর আসবো। রাজকে চেক আপ করিয়ে নিয়ে যাইতে। ও আচ্ছা, তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে, আমি তোকে বিমানবন্দরে দিয়ে আসবো নে। আচ্ছা চাচা, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। চাচা চলে যেতেই আমি ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়েছি তো খাওয়া দাওয়া করে সোজা এয়ারপোর্টে এসে পড়লাম। চাচা, আমি নিয়ে। ভালোভাবে যাস আর গিয়ে ফোন দিস কিন্তু। ঠিক আছে চাচা, ফোন দিব না। আপনি রাজের দিকে একটু খেয়াল রাখেন, তাকে বাসা থেকে বের হতে দিয়েন না। ওইটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওইটা আমি দেখে নিব নে, তুই নিশ্চিন্তে যেতে পারিস এখন। আচ্ছা চাচা। এই বলে চলে আসলাম বিমানে। কিছুক্ষণের মধ্যেই বিমান ছেড়ে দিল। দীর্ঘ 5 ঘন্টা পর হজরত শাহজালাল বিমানবন্দরে প্লেন ল্যান্ড করলো। আমি নামতেই রাতুল এসে আমাকে নিয়ে চলে গেল তার বাসায়। কিরে, এইখানে আনলি কেন আমাকে? ভাই, সাগর এখন ঢাকা শহর রাজত্ব করতেছে, ওইখানে এখন আপনার যাওয়া সেফ হবে না। তার চাইতে আপনি যদি খানে থাকেন, আমি সাগরকে জিজ্ঞাসা খানে আনার ব্যবস্থা করতেছি। তোর এইসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, তুই শুধু দেখ কি খেলাটাই খেলি সাগরের সাথে। এই বলে ফোনটা বের করে ফোন দিলাম সাগরকে। হ্যালো সাগর, কোথায় আছিস রে? এই তো ভাই, আপনার ডেরায় আছি। কেন? আর আপনি কি বাংলাদেশে চলে এসেছেন নাকি? গতকালকে একটা বক্স নিয়ে গিয়েছিলি না, ওইটা নিয়ে তুই নদীর পাড়ে চলে আয়। বক্সটা আমার লাগবে এখনই, ওইটার ভিতরে সব তথ্য আছে। কিন্তু ভাই। সাগরের পুরো কথা না শুনেই ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর সাগর চলে আসলো নদীর পাড়ে, আমার হাতে বক্সটা দিয়ে বলতে লাগলো, ভাই, এই বক্সে তো কোনো কিছুই নেই। আপনি যে বললেন এই বক্সের ভিতরে সকল ইনফরমেশন আছে। আছেই তো, আর তোকে না মানা করেছিলাম এই বক্সটা না খুলতে, তবু খুলেছিস কেন ওইটা বল। আর রাজ মারা গেছে, 15 দিন পর লাশ আসবে দেশে। কি, রাজ মারা গেছে? ওর মৃত্যুর খবর শুনে তুই খুশি হয়েছিস মনে হইতেছে। সত্যি করে বলতো, ঘটনা কি? না ভাই, খুশি হব কেন? একসাথে কাজ করেছি দীর্ঘ 5টি বছর, আর আপনি বলতেছেন আমি খুশি হয়েছি? আচ্ছা বস, এইখানে আমি কাজটা সেরে আসি। এই বলে বক্সটা খুলে বক্সের ভিতর থেকে একটা চিপ বের করলাম। চিপটা দেখে সাগর অবাক হয়ে তাকিয়ে আছে আর বলতেছে, ভাই, এটা আপনি কোথা থেকে বের করলেন? আমি তো খুঁজেই পেলাম না। আপনি ধরতে না ধরতেই পেয়ে গেছেন। আর এটার ভেতরে এমন কি জিনিস আছে যে এমনভাবে লুকিয়ে রেখেছেন? সব কিছুই আছে। 2 দিন আগে কলেজে কি হয়েছে সকল রেকর্ড আছে, আরও ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে। এটা শুনে সাগর একটু ভয় পেয়ে গেল। আমি উল্টো হয়ে দাঁড়ালাম যাতে সাগর আমার উপর হামলা করতে পারে। এটা বলতে না বলতে সাগর তার পিস্তলটা বের করে আমার মাথায় ধরলো আর বলতে লাগলো, শালা, তুই এতটাই বোকা? তোর সামনে রাজের খনি দাঁড়িয়ে আছে আর তুই কিছুই করেছিস না। রাজকে তো মেরে ফেললাম, এখন তোকে বাঁচাবে কে এটা বল। যাক, অবশেষে তোর মুখ থেকে সত্যিটা বের করতে পারলাম। রাজকে তুই নিজের হাতে খুন করেছিস, এখন আমাকে না তোকে বাঁচাবে কে ওইটা বল। আমার হাতে পিস্তল আছে, এটা তো দেখেছিস। একটা গুলি করলেই তুই ওই পারে চলে যাবি। এখন বল, এই চিপটার ভেতরে কি প্রমাণ আছে? সাগরের সাথে কথা বলতে লাগলাম যাতে সে কথাতেই মগ্ন থাকে। এই ফাঁকে ওর হাত থেকে পিস্তলটা নিয়ে নিলাম। এখন বল, তোকে বাঁচাবে কে? ভাই প্লিজ মারবেন না আমাকে, আপনার পায়ে পড়তেছি ভাই, প্লিজ মারবেন না। তোকে মেরেই আমার লাভ কি বল তো? এইখানে আমার কোনো লাভ নেই। সত্যি করে বল তো,
রাজকে মেরেছিস কেন? সত্যি না বললে তোকে এইখানেই মেরে ফেলে দিব। রাজ আমার বাবাকে খুন করেছে। রাজ একজন সিক্রেট গোয়েন্দা অফিসার, এটা হয়তো আপনি জানেন না। আমার বাবা মদ গাঁজা এইসব সাপ্লাই করত। একদিন রাজকে দেখে ফেলে আর ওইখানে আমার বাবাকে মেরে ফেলে। আপনি নিজেই বলেন ছেলের সামনে তার বাবাকে মারলে কেমন লাগবে। এর জন্য আমিও রাজকে মেরে প্রতিশোধ নিয়েছি। রাজ সিক্রেট গোয়েন্দা অফিসার, এটা আমি আগে থেকেই জানি। রাজ তোর বাবাকে মেরেছে ঠিক আছে, এটা এখন তুই তাকে মেরে কি তোর বাবাকে ফেরত পেয়েছিস বলতো? সেটা পাই নাই, তবে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ তো আমি নিয়েছি। এখন আপনি আমাকে মেরে ফেলেন, আমার আর কোনো আফসোস নেই। তোকে তো এইভাবে মারবো না রে, তোকে অন্যভাবে মারবো যাতে তুই মরেও শান্তি পাস। এই বলে সাগরকে নিয়ে চলে আসলাম আমার ডেরায়। আমার গুপ্ত অন্ধকার ঘরে তাকে বন্ধ করে রেখে দিলাম যাতে আর কখনোই না বের হতে পারে। সাগর চিৎকার করতেছে কিন্তু কে শুনে তার কথা? এই ঘরের ভিতরে শব্দ বাহিরে আসে না। দেখতে দেখতে 5 দিন কেটে গেল। এখন ঢাকা শহর পুরোটা শান্ত আছে। কলেজও আগের মতো চলতেছে। রাতে শুয়ে আছি রুমে, এমন সময় নীলার ফোন। আপনি আসবেন কবে এখানে? আঙ্কেল আন্টি বলেছে কালকে চলে আসতে, কি জানি কাজ আছে একটা। আচ্ছা, আমি কালকে বিকালের ফ্লাইটে চলে আসব। আর আপনি এখনো ঘুমান নাই কেন? ওইখানে তো অনেক রাত হয়েছে, ঘুমিয়ে থাকেন। আর রাজ কেমন আছে? রাজ ভালো আছে এখন। কালকে ডাক্তারে বলেছে নিয়ে যাইতে, সব কিছু ঠিক থাকলে বাংলাদেশে নিয়ে যেতে পারবো রাজকে। ও আচ্ছা। নীলার সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে কাজের বুয়ার ডাকে ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসলাম ডেরায়। কিরে তোরা কেমন আছিস? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শোন, 20 জন এইখানে থেকে বাকিরা বাড়িতে চলে যা। 10 দিন পর তোরা আসলে বাকি 20 জন যাবে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছুটি দেওয়ার জন্য। আর সাগর ভাইকে তো খাবার দেওয়া হয় নাই, খাবার দিয়ে দেন। খাবার দিয়ে দিব, তোরা চলে যা। আমি আমার কেবিনে এসে সাগরের জন্য যে খাবারগুলো এনেছিলাম ওইগুলো দিয়ে দিলাম সাগরকে। কিরে এইখানে কেমন লাগে তোর? ভাই প্লিজ আমাকে এইখান থেকে বের করে নেন, আমি এই অন্ধকার জায়গায় থাকতে পারবো না। এক রাতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। জনশূন্য ঘর, এইখানে আমি আর থাকতে পারবো না। ঠিক আছে, তাহলে জেলখানায় রেখে আসি, খাবার খেয়ে নে, এরপর নিয়ে যাব। এই বলে চলে আসলাম বাহিরে। এসে দেখি আমার সবগুলো লোক তাদের কাপড়গুলো গুছাচ্ছে। কিছুক্ষণ পর চলে আসলাম জেলখানায়। সাগরকে রেখে বাসায় চলে আসলাম। সকল কিছু নিয়ে সোজা বিমানবন্দরে চলে আসলাম। বিকালের ফ্লাইটে সিঙ্গাপুর। রাত প্রায় 11টা বেজে গেছে। চাচার বাসায় আসতে কলিং বেল দিতে কাজের বুয়া এসে দরজা খুলে দিল। আমি ভিতরে চলে গেলাম। সবাই বসে টিভি দেখতেছে। আমিও হালকা পাতলা নাস্তা করে টিভি দেখতে লাগলাম। এমন সময় আব্বু বলে উঠল, মেঘ তোর বিয়ে ঠিক করেছি নীলার সাথে। আব্বুর কথা শুনেই তো আমি অবাক। একবার আম্মুর দিকে তাকাচ্ছি, একবার নীলার দিকে তাকাচ্ছি। আব্বু কি বলতেছে এইসব? উনি আমাকে বিয়ে করবে নাকি? বিয়ে করবে না কেন? আমার আপু খুব ভালো, কালকেই তাদের বিয়ে হবে। তা ও আবার এইখানে? রাজের কথা শুনে তো আরো অবাক হয়ে গেলাম। রাজ এখন আমাকে পাঠার বলি হতে হবে। বয়স তো আর কম হলো না, বিয়েটা এখন করে ফেলো। যা রাত হয়েছে অনেক, গিয়ে ঘুমিয়ে থাক, কালকে আবার অনেক কাজ আছে। আমি চলে আসলাম আমার রুমে। নীলার কথা ভাবতে লাগলাম, উনি কি সত্যি আমাকে বিয়ে করবে নাকি এমনি মিথ্যা কথা বলতেছে সবাই। এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। এই যে উঠেন, এখন অনেক সকাল হয়েছে, আব্বু আম্মু ডাকতেছে আপনাকে। আচ্ছা মিস নীলা, আপনি কি সত্যি আমাকে বিয়ে করবেন নাকি? অবশ্যই বিয়ে করব। এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে যান, আব্বু আম্মু বসে খাবার টেবিলে। যাইতেছি। নীলা আর কিছু না বলে চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এক রাতের পার্থক্য কোথায় গিয়ে দাঁড়ালো বাড়িটা। আম্মু এইসব সাজিয়েছে কে? কে রে আর সাজাবে? লোকেরাই সাজিয়েছে। কেন, তোর পছন্দ হয় নাই নাকি? পছন্দ তো হয়েছে, এক রাতের ভিতরে এত কিছু হয়ে যাবে ভাবতেই পারি নাই। আর রাজ আন্টি আঙ্কেল কোথায়, ওনারা আসবে না নাকি? আমার কথা শুনে সবাই হেসে উঠলো। কি হলো, তোমরা হাসতেছো কেন এইভাবে? যেই বাড়িতে এখন আসিস এই বাড়িটাই আমাদের। তুই যাকে চাচা চাচি বলে ডাকিস উনি আমার মা বাবা। রাজের কথা শুনে তো পুরাই অবাক হয়ে গেলাম। এ কি বললো রাজ? সবাই হাসতেছে। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় নীলা আসলো। আমি কি শাড়ি পরবো না নাকি এমনি এমনি বিয়ে করবেন? বিয়ে করবে শাড়ি পরবে না? চলো তোমাকে মার্কেটে নিয়ে যাই।
মার্কেটে যাইতে হবে না? সকালে কিছু এনে রেখেছে আমাদের বিয়ের জন্য। ও আচ্ছা, তাহলে তো আর বাহিরে যেতে হলো না। নীলার সাথে কথা বলতেছি, এমন সময় রাজ আসলো। কি শালা বাবু, সাগরকে তো জেলে রেখে এসেছি। ভালো করছো। রাজের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। আমরা বিয়ের জন্য রেডি হয়ে গেলাম। রাতে কাজী এসে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। খাওয়া দাওয়া করে আমি আর নীলা রুমে চলে আসলাম। আপনি একটু পরে আসেন, এখন বাইরে যান। বাহিরে আবার যাব কেন? আরে যান না, 5 মিনিট পর আসবেন, ঠিক আছে? আচ্ছা, এই বলে দরজার বাহিরে চলে আসলাম। 5 মিনিট পর ভিতরে ঢুকতে নীলা এসে আমার পায়ে ধরে সালাম করলো। আরে কি করতেছো এইসব? তোমার স্থান আমার পায়ে না, আমার বুকে। এই বলে নীলাকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর নীলাকে ছেড়ে দিয়ে বলতে লাগলাম, চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের নতুন জীবন শুরু করি। চলো। নীলাকে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে ফেললাম। নীলা উঠে খাটে চলে গেল। আমি জায়নামাজ 2টা ভাঁজ করে রেখে চলে আসলাম নীলার কাছে। নীলা, এ নাও তোমার পাওনা টাকা। এইগুলো আমার লাগবে না, আপনি সারা জীবন আমার পাশে থাকলেই চলবে। আমি তো থাকবোই সারা জীবন তোমার পাশে। এই বলে নীলার ঠোঁটে ঠোঁট বসিয়ে কিস করতে লাগলাম। আস্তে আস্তে নীলার শাড়ি খুলে নিচে ফেলে দিলাম। এই যে পাঠক পাঠিকারা, আপনাদের কি একটু লজ্জা করে না? আপনারা আরো শুনতে চাইতেছেন? এখন ভাগেন সবাই, আমরা বাসর করব। আর আজকের গল্পটা এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো গল্প।